পাখি আকাশে ওড়ে অত্যন্ত সাধারণ একটা বাংলা বাক্য। মানে আমরা সবাই প্রতিদিন এ ধরনের কথা বলি। কিন্তু এটাকে যদি আমরা একেবারে শব্দ ধরে ধরে সরাসরি ইংরেজিতে অনুবাদ করি তাহলে দাঁড়ায় বার্ড ফ্লাইজ ইন স্কাই। হ্যাঁ, আর শব্দগুলো ঠিক থাকলেও একজন নেটিভ স্পিকার কিন্তু চমকে উঠবে। ঠিক তাই। ডিকশনারি অনুযায়ী অর্থ বোঝা গেলেও শুনলে মনে হবে যেন বাক্যটার কাঠামো ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। আর এর কারণ হল ইংরেজি ভাষার সবচেয়ে বিভ্রান্তিকর জিনিসটি এখানে নিখোঁজ, আর তা হল আর্টিকেল। একদম ঠিক বলেছেন। তো চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। আজকের এই ডিপ ডাইভে আমাদের মিশন হল ওই 12টি একঘেয়ে লম্বাটে গ্রামার নিয়ম মুখস্থ করার পুরনো পদ্ধতিটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া। এর বদলে মাত্র 3টে অত্যন্ত সাধারণ কিন্তু গভীর লজিক দিয়ে আর্টিকেলের এই পুরো গোলকধাঁধা আমরা সমাধান করব। দারুণ একটা বিষয়, কারণ মাতৃভাষা বাংলায় আমরা কিন্তু খুব অনায়াসেই ধরুন বলি আমাকে বই দাও বা আমি আপেল খাবো। সেখানে একটি বা টি না বসালেও আমাদের মনের ভাব প্রকাশে কোনো ধরনের বাধা আসে না। শ্রোতা ঠিকই বুঝে নেয় আমরা কি বলতে চাইছি। হ্যাঁ, আমাদের তো কোনো সমস্যাই হয় না। কিন্তু ইংরেজিতে এই এ, অ্যান এবং দি, এই ছোট ছোট শব্দগুলো হলো রাস্তার ট্রাফিক সিগন্যালের মতো। এগুলো ছাড়া বাক্য যেন সামনের দিকে এগোতেই পারে না। ট্রাফিক সিগন্যাল মানে ট্রাফিক সিগন্যাল তো গাড়িকে নির্দেশ দেয় কখন থামতে হবে, কখন চলতে হবে। কিন্তু আমাদের কথার ভেতরে তো আর গাড়ি চলছে না, তাই না? তা তো বটেই। তাহলে এই আর্টিকেলগুলো ঠিক কোন জিনিসটাকে নির্দেশ দিচ্ছে? মানে আমরা কিভাবে শ্রোতার মস্তিষ্কের মনোযোগকে এই সিগন্যাল দিয়ে নিয়ন্ত্রণ করব? চমৎকার প্রশ্ন। আসলে ঠিক এই জায়গাটাতেই আমাদের স্পটলাইট রুল বা স্পটলাইটের ধারণাটা চলে আসে। ইংরেজিতে কথা বলাকে আমরা কল্পনা করতে পারি একটি বিশাল অন্ধকার থিয়েটার স্টেজের সাথে। আচ্ছা, থিয়েটার স্টেজ। হ্যাঁ, এই স্টেজে অনেক অভিনেতা থাকতে পারে, অনেক প্রপস বা জিনিসপত্র থাকতে পারে। এখন আর্টিকেলের কাজ হলো ঠিক স্টেজের ওই আলোর মতো। যদি একজন নাট্য পরিচালক চান যে গল্পের মূল চরিত্রের উপর আলো পড়ুক, তখন সে তার উপর স্পটলাইট ফেলবে। কিন্তু যদি ভুল অভিনেতার উপর আলো পড়ে যায়? ঠিক, যদি ভুল জায়গায় আলো পড়ে তাহলে দর্শকরা তো সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে যাবে। তারা ভাববে গল্পের আসল হিরো কে, যার ওপর আলো পড়েছে সে, নাকি যে অন্ধকারে দাঁড়িয়ে সংলাপ বলছে সে। হ্যাঁ, পুরো নাটকের ফোকাসটাই তো নষ্ট হয়ে যাবে। এই থিয়েটারের আলোর ব্যাপারটা ভাবতে ভাবতে আমার মাথায় কিন্তু একটা অন্যরকম উপমা আসছে। আচ্ছা, কি উপমা? মানে থিয়েটারের বদলে আমরা যদি সিনেমার ক্যামেরার কথা ভাবি, ধরুন একটা অত্যন্ত ইমোশনাল দৃশ্য শ্যুট করা হচ্ছে, মূল চরিত্র কাঁদছে, কিন্তু ক্যামেরাম্যান হঠাৎ করে ফোকাস সরিয়ে পেছনের একটা ঝাপসা গাছের ওপর লেন্স ফোকাস করে দিল। হ্যাঁ, তখন তো পুরো সিনটাই নষ্ট। তাহলে কি বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে আর্টিকেলগুলো আসলে শ্রোতার মনের ভেতরের সেই মানসিক ক্যামেরার ফোকাসটাকে নিয়ন্ত্রণ করে? 100% ঠিক। ব্যাপারটা অনেকটা ক্যামেরা লেন্সের মতোই কাজ করে। আমরা যখন সঠিক আর্টিকেল ব্যবহার করি তখন আমরা শ্রোতার মানসিক ক্যামেরাকে নির্দেশ দিই যে এখানে ফোকাস করো, এটা সাধারণ কিছু নয়। বাহ, উল্টোটাও হতে পারে। মানে এটা শুধু একটা সাধারণ জিনিস, ব্যাকগ্রাউন্ডের অংশ, এখানে বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই। একদম তাই। আমরা যদি লেন্সের অ্যাপারচার একেবারেই খোলা রাখি তাহলে পুরো দৃশ্য দেখা যাবে, কিন্তু নির্দিষ্ট কেউ ফোকাস পাবে না। আবার যদি জুম ইন করি তাহলে ব্যাকগ্রাউন্ড ঝাপসা হয়ে শুধু একটা জিনিসই ফোকাস পাবে। ফোকাস হারিয়ে ফেললে যেমন সিনেমার দৃশ্য তার অর্থ হারায়, আর্টিকেল ভুল হলে বাক্যের উদ্দেশ্যও তেমনি হারিয়ে যায়। তাহলে এই ফোকাস বা আলোটা আমরা ঠিক কিভাবে নিয়ন্ত্রণ করব? মানে এর পেছনে লজিকটা কি? কখন আমরা ক্যামেরার লেন্স খোলা রাখব আর কখন জুম ইন করব? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল ফানেল লজিক বা ফানেলের গঠন। ফানেল বা চোঙার গঠনটার কথা একটু ভাবুন। উপরের দিকটা অনেক চওড়া থাকে, তাই না? হ্যাঁ, আর নিচের দিকটা ক্রমশ সরু হয়ে আসে। ঠিক। আমরা যদি ফানেলের এই চওড়া উপরের অংশটার কথা ভাবি, এই চওড়া অংশটি হলো আমাদের জেনারেল ফ্লাডলাইট। জেনারেল ফ্লাডলাইট বলতে কি স্টেডিয়ামের ফ্লাডলাইটের মতো কিছু বোঝাচ্ছেন, যেটা জ্বালালে পুরো মাঠ একসাথে আলোকিত হয়ে যায়? হ্যাঁ, একেবারে হুবহু তাই। যখন পুরো স্টেজে একটা বড় ফ্লাডলাইট জ্বলে ওঠে তখন আলোটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। আমরা স্টেজে থাকা সব অভিনেতাকে, সব জিনিসকে একসাথে দেখতে পাই। নির্দিষ্ট কাউকে কিন্তু আলাদা করে চোখে পড়ে না। আচ্ছা, বুঝতে পারছি। এটাই হলো আমাদের এ বা অ্যানের লজিক।
আমরা যদি বলি গিভ মি এ পেন বা আমাকে একটি কলম দাও, তার মানে হলো পৃথিবীতে যত কলম আছে তার মধ্যে যে কোনো একটা হলেই চলবে। মানে কলমটি লাল, নীল, দামি বা সস্তা যে কোনোটা হতে পারে। ঠিক তাই, এখানে কলমটি কারো কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিছু নয়। এটি শুধু একটি সাধারণ বস্তু। আমরা শুধু একটি বড় আলো বা ফ্লাডলাইট জ্বেলে দিয়েছি ওই কলম ক্যাটেগরির ওপর। আচ্ছা, এই ফ্ল্যাড লাইটের কথা যখন কাশলই, তখন একটা খুব পরিচিত ভুলের কথা মনে পড়ে গেল। আমি অনেককেই বলতে শুনেছি, আই হ্যাভ আ ওয়ান ব্রাদার বা আই নিড এ ওয়ান পেন। ও হ্যাঁ, এটা খুব সাধারণ একটা ভুল। মানে এ এবং ওয়ান দুটো একসাথে ব্যবহার করা। এটা শোনার পর আমার সবসময় মনে হয়, ভাই, এ মানে তো একটি, আবার ওয়ান মানেও এক। তাহলে আমাদের মস্তিষ্ক কেন এই দুটো শব্দকে একসাথে জোড়া লাগাতে চায়? এটা তো একটা অদ্ভুত ফাঁদ। এই ফাঁদটার মূল কারণ হল মাতৃভাষার সাথে ইংরেজিকে গুলিয়ে ফেলা। আমরা যখন ফ্ল্যাডলাইট হিসেবে এ ব্যবহার করছি, তখন এর ভেতরের অন্তর্নিহিত অর্থই হল যে কোনো একটি। এটি নিজেই সম্পূর্ণ। তাহলে এর সাথে ওয়ান যুক্ত করাটা তো ব্যাকরণগতভাবে চরম বাহুল্য। একদম, অনেকটা বলার মতো যে আমি নিজের চোখে দেখেছি, চোখ তো নিজেরই হবে। যখন কেউ এ ব্রাদার বলছে, ফ্ল্যাডলাইট ইতোমধ্যে জানিয়ে দিচ্ছে যে সে একজন ভাইয়ের কথা বলছে। সেখানে আবার ওয়ান বসিয়ে বিষয়টাকে জটিল করার কোনো মানেই হয় না। এখান থেকে বিষয়টা আসলে দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। আমরা ফানেলের ওপরের চওড়া অংশ অর্থাৎ ফ্ল্যাটলাইট থেকে এবার ক্রমশ নিচের দিকে নামব। ফানেল যখন নিচের দিকে সরু হয়ে আসে, তখন তো আর আলোটা ছড়িয়ে থাকে না। না, ছড়ানো থাকে না। ফানেল নিচের দিকে সরু হয়ে এলে সেই ছড়ানো আলোটা ঘনীভূত হয়ে একটা শার্প স্পটলাইটে পরিণত হয়, একটা অত্যন্ত তীক্ষ্ণ নির্দিষ্ট আলোর রশ্মি। আর এই শার্প স্পটলাইটটাই হলো দি। তার মানে যখন বক্তা আর শ্রোতা দুজনেই জানে যে ঠিক কোন নির্দিষ্ট জিনিসটার কথা বলা হচ্ছে, তখন আমরা এই শার্প স্পটলাইট ফেলব। ধরুন, একটা কনফারেন্স রুমে মিটিং চলছে এবং টেবিলে একটাই লাল কলম রাখা আছে। হ্যাঁ, তখন কি বলবেন? আমি যদি বলি গিভ মি দি পেন, তখন শ্রোতার মানসিক ক্যামেরার ফোকাস সরাসরি ওই টেবিলের নির্দিষ্ট লাল কলমটার ওপর গিয়ে পড়বে। একদম। শ্রোতাকে তখন আর অনুমান করতে হয় না যে কোন কলমটা চাওয়া হচ্ছে। স্পটলাইট শব্দের ভিড়ে আসল হিরোকে আলোকিত করে তোলে। ফ্ল্যাডলাইটের মতো এটা যে কোনো একটা বোঝায় না, বরং এটা বোঝায় ওই নির্দিষ্ট একটাই। শার্প স্পটলাইট, এটা তো শুনতে পানির মতো সহজ লাগছে। তাহলে যারা নতুন ইংরেজি শিখছেন, তারা কেন এত হোঁচট খান? সমস্যাটা কোথায় আসলে? আসলে সমস্যাটা নিয়মে নয়, সমস্যাটা আমাদের চিন্তার প্রক্রিয়ায়। একে বলা যায় বাংলা থেকে অনুবাদের ফাঁদ। আমরা যখন কথা বলি, তখন আমাদের চিন্তার প্রক্রিয়াটি কিন্তু মাতৃভাষাতেই সম্পন্ন হয়। হ্যাঁ, আমরা মনে মনে সেটাকে অনুবাদ করে ইংরেজিতে প্রকাশ করার চেষ্টা করি। আর ঠিক এখানেই দুটো ভাষার কাঠামোগত সংঘাত বাধে। এই জায়গাটাতে একটু থামা যাক। আমি যদি বলি আমাকে বই দাও, বাংলায় কিন্তু এটা একদম পারফেক্ট একটা বাক্য। আমরা যদি নির্দিষ্ট করে বোঝাতে চাই, তখন বলি বইটি দাও। কিন্তু যখন সাধারণ একটা বই চাইছি, তখন শুধু বই বললেই কাজ হয়ে যায়। ঠিক, একটি শব্দটা আমরা অনেক সময় উজ্জ্ব রাখি। আমাদের মস্তিষ্ক তো এভাবেই কাজ করতে অভ্যস্ত। তাহলে ইংরেজিতে গিয়ে এটা কেন কাজ করে না? কারণ ইংরেজিতে কমন নাউন বা সাধারণ বিশেষ্যকে কখনো খালি বা নেকেড অবস্থায় রাখা যায় না। এটি তাদের ভাষার একটি অত্যন্ত কঠোর নিয়ম। দাঁড়ান, নেকেড বা খালি, বিষয়টা তো বেশ অদ্ভুত লাগছে। একটা শব্দ কেন নিজের মতো স্বাধীনভাবে বাক্যে বসতে পারবে না? এটাই ইংরেজির বৈশিষ্ট্য। বাংলায় তো বই বা পাখি শব্দগুলো বেশ আরামে একা একা বসে আছে। ইংরেজি ভাষার কেন সব নাউনকে কাপড় পরানোর এত বাতিক? কেন আমরা শুধু বলতে পারবো না আই ওয়ান্ট বুক? কারণটা হলো ইংরেজি ভাষার একটা মৌলিক দর্শন। তাদের ভাষায় একটি সিঙ্গুলার কমন নাউনের নিজস্ব কোনো অস্তিত্ব নেই যতক্ষণ না আপনি তাকে কোনো না কোনো আলো দিচ্ছেন। আপনি তাকে অন্ধকার স্টেজে ফেলে রাখতে পারবেন না। আচ্ছা, মানে আলো দিতেই হবে। হ্যাঁ, তাকে হয় ফ্লাডলাইট বা এ বা অ্যান দিয়ে বলতে হবে যে সে যে কোনো একটা সাধারণ বস্তু, যেমন এ বুক, অথবা তাকে শার্প স্পটলাইট বা দি দিয়ে নির্দিষ্ট করে দিতে হবে, যেমন দি বুক। ও, এই জন্যেই আমরা শুরুতে যে বাক্যটা বলেছিলাম, বার্ড ফ্লাইজ ইন স্কাই, সেটা শুনে নেটিভ স্পিকারদের কাছে এত অদ্ভুত লাগে। ঠিক ধরেছেন। কারণ এখানে বার্ড এবং স্কাই দুটোই হলো নেকেড কমন নাউন। আমরা তাদের উপর কোনো আলোই ফেলিনি। একদম। এখন আকাশের কথা ভাবুন। আমাদের সবার মাথার উপর আকাশ একটাই,
আমরা সবাই অবচেতনভাবেই জানি যে কোন আকাশের কথা বলা হচ্ছে। এটি আমাদের সবার পরিচিত একটি নির্দিষ্ট জায়গা। তাই আকাশ সবসময় জন্মগতভাবেই স্পটলাইট পাবে। হ্যাঁ, অর্থাৎ আমাদের বলতে হবে দি স্কাই। তাই সঠিক বাক্যটি হবে এ বার্ড ফ্লাইজ ইন দি স্কাই অথবা দি বার্ড ফ্লাইজ ইন দি স্কাই। আপনি ঠিক কি বোঝাতে চাইছেন তার ওপর ভিত্তি করে, কিন্তু কোনোভাবেই শুধু বার্ড ফ্লাইজ ইন স্কাই বলা যাবে না। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো আমরা যদি বাংলার মতো করে নাউনগুলোকে খালি ফেলে রাখি, তাহলে ইংরেজি স্পিকারের মনে হবে আমরা স্টেজের সব আলো নিভে দিয়ে অন্ধকারে নাটক করার চেষ্টা করছি। দারুণ বলেছেন, সত্যিই তাই। দুটো ভাষার নিজস্ব শ্বাস-প্রশ্বাস নেওয়ার ধরন আলাদা। আমরা চাইলেই এক ভাষার পোশাক অন্য ভাষাকে জোর করে পরাতে পারি না। প্রত্যেকটি ভাষার একটি নিজস্ব মনস্তত্ত্ব থাকে। আমরা যখন সেই ভাষার নিজস্ব লজিকটা ধরতে পারব, তখন আর নিয়ম মুখস্থ করতে হবে না। ঠিক, আমরা প্রাকৃতিকভাবেই বুঝতে পারব কোথায় কোন আলোটা ফেলতে হবে। আচ্ছা, এই মনস্তত্ত্ব বা দর্শনের কথায় যখন এলামই, তখন আমার মনে হচ্ছে ব্যাকরণের এই নিয়মকানুনগুলো শুধু খাতায় কলমে সীমাবদ্ধ নেই। এগুলো আমাদের বাস্তব জীবনের চিন্তাভাবনা এবং দর্শনকেও গভীরভাবে প্রভাবিত করে। অবশ্যই, যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে ভাষার এই ব্যবহার আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি নিয়ে দারুণ কিছু প্রশ্ন তুলে ধরে। ঠিক, জীবনের স্বপ্নগুলোর কথা ভাবুন। আমরা কি আমাদের স্বপ্নগুলোকে যে কোনো একটা স্বপ্ন বা ড্রিম হিসেবে ফ্ল্যাডলাইটে ফেলে রাখি, যে হ্যাঁ, জীবনে একটা কিছু করতে হবে, যে কোনো একটা স্বপ্ন পূরণ হলেই হলো? নাকি আমরা আমাদের স্বপ্নগুলোকে একটা শার্প স্পটলাইট দিয়ে নির্দিষ্ট করে দ্য ড্রিম বা আমাদের জীবনের আসল এবং সুনির্দিষ্ট লক্ষ্যে পরিণত করি? বাহ, দারুণ একটা ভাবনা। আমরা যখন এ ড্রিম বলছি, তখন আমাদের লক্ষ্যগুলো সাধারণ, ছড়ানো এবং অস্পষ্ট, যে কোনো দিকে যেতে পারে। কিন্তু যখন আমরা বলি দি ড্রিম, তখন মানসিক ক্যামেরার পুরো ফোকাসটা একটা বিন্দুতে এসে স্থির হয়। আমাদের মস্তিষ্ক তখন জানে যে ঠিক কোন জিনিসটা চাই। মানে ভাষার এই ছোট্ট পরিবর্তনটি জীবনের ফোকাস এবং তীব্রতাকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক তাই। মানে ধরুন, যখন কেউ বলছে এ জব, তখন সে আসলে যে কোনো একটা কাজের জন্য মরিয়া, ফোকাস ছড়ানো। কিন্তু যখন সে বলছে দি জব, তখন ফোকাস একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে লক হয়ে গেছে। আমরা শুধু গ্রামার ব্যবহার করছি না, আমরা আসলে নিজেদের অ্যাম্বিশন বা লক্ষ্যটাকেই রিপ্রোগ্রাম করছি। আর এই রিপ্রোগ্রামিংটা কতটা শক্তিশালী তা বোঝার জন্য একটি মানসিক ব্যায়াম করা উচিত। ধরুন, আমি বাংলায় বললাম, আমি একটি বিড়াল দেখেছি, বিড়ালটি সাদা ছিল। এটাকে ইংরেজিতে কিভাবে ভাববেন? চলেন এটা একটু বিশ্লেষণ করি। মানে যখন আমরা প্রথমবার বিড়ালের কথা বলছি, তখন শ্রোতার কাছে সেটি সম্পূর্ণ অজানা, যে কোনো একটি বিড়াল হতে পারে। মানে আমাদের বড় আলো বা জেনারেল ফ্লাডলাইট জ্বালতে হবে। আমরা বলবো আই স এ ক্যাট। দারুণ। আর বাক্যের দ্বিতীয় অংশে? দ্বিতীয়বার যখন বলছি বিড়ালটি সাদা ছিল, তখন তো শ্রোতা আর বক্তা দুজনেই জানে কোন বিড়ালের কথা হচ্ছে। মানসিক ক্যামেরার ফোকাস তখন ওই নির্দিষ্ট বিড়ালটার ওপর লক হয়ে গেছে। মানে আলোটা এখন শার্প স্পটলাইট। হ্যাঁ, আলোটা এখন শার্প স্পটলাইট, তাই বলতে হবে দ্য ক্যাট ওয়াজ হোয়াইট। একদম। আই স এ ক্যাট, দ্য ক্যাট ওয়াজ হোয়াইট। প্রথমবার ফ্লাডলাইট, দ্বিতীয়বার স্পটলাইট। একইভাবে যদি বলি আমি একটি শার্ট কিনেছি, শার্টটি নীল। প্রথমবার বলতে হবে আই বট এ শার্ট, কারণ শ্রোতা জানে না কোন শার্ট। কিন্তু পরের বার বলতে হবে দ্য শার্ট ইজ ব্লু, কারণ এখন শার্টটি নির্দিষ্ট। এই ছোট্ট লজিকটা বুঝতে পারলেই আর্টিকেলের আর কোনো নিয়ম মুখস্থ করার দরকার পড়ে না। ঠিক, এই লজিকগুলো আমাদের দৈনন্দিন যোগাযোগের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আমরা অনেকেই ভেবে দেখি না। আমরা যখন কথা বলি তখন আমরা আসলে শ্রোতার মনের ফোকাস নিয়ন্ত্রণ করি। সত্যি বলতে সঠিক জায়গায় সঠিক আলো ফেলাটাই একজন দক্ষ স্পিকারের সবচেয়ে বড় গুণ। কেউ চাইবে না তার কথায় শ্রোতা বিভ্রান্ত হয়ে অন্ধকারে হাতড়ে বেড়াক। একদম। তো আমি আজকের আলোচনার একেবারে শেষে এসে সবার জন্য একটি নতুন এবং একটু উস্কানিমূলক চিন্তা বা প্রশ্ন রেখে যেতে চাই। এটি আমাদের ওই এ ড্রিম ভার্সেস দি ড্রিম দর্শনের উপর ভিত্তি করেই তৈরি। অবশ্যই আমরা সেই চিন্তার খোরাক নিতে প্রস্তুত। আমরা দেখলাম যে বাক্যে ফ্ল্যাট লাইট বা স্পটলাইটের ব্যবহার আমাদের জীবনের ফোকাসকেও সংজ্ঞায়িত করতে পারে। তাহলে একবার গভীরভাবে ভেবে দেখুন তো,
মাতৃভাষা থেকে অন্ধভাবে অনুবাদ করা যে প্রবণতা আমাদের আছে, যেখানে আমরা অনেক সময় নির্দিষ্ট করে কিছু বলার প্রয়োজন বোধ করি না, তা কি শুধু আমাদের ইংরেজি বাক্যকে ব্যাকরণগতভাবে ভুল করছে? এর চেয়েও বড় কোনো ক্ষতি কি করছে? সেটাই। এই প্রবণতা কি আমাদের অবচেতন মনকে সেই নির্দিষ্ট, ফোকাসড এবং লক্ষ্যভেদী মানসিকতা, অর্থাৎ দ্য ড্রিম, তৈরি করা থেকেও আটকে দিচ্ছে, যা ইংরেজি ভাষার নিজস্ব কাঠামো প্রাকৃতিকভাবেই দাবি করে? ভাষার এই স্পটলাইট নিয়ন্ত্রণ করতে শেখা কি পরোক্ষভাবে আমাদের মস্তিষ্ককেও জীবনের প্রতি আরও সুনির্দিষ্ট এবং লক্ষ্যস্থির হতে শেখাতে পারে? বাপরে, এটা সত্যিই এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে বাধ্য করবে নিজের চিন্তার প্রক্রিয়াকে নতুন করে মূল্যায়ন করতে। আমরা কি তাহলে শুধু একটা ভাষাই শিখছি, নাকি ফোকাস করার একটা নতুন মানসিক কাঠামো তৈরি করছি? এই অসাধারণ প্রশ্নটির রেশ ধরেই আজকের মতো আমাদের বিদায় নিতে হচ্ছে। তবে যাওয়ার আগে শুধু এটুকু মনে করিয়ে দিতে চাই, থিয়েটার স্টেজের এই আলো নিয়ন্ত্রণ করাটা কিন্তু একদিনে আসবে না। হ্যাঁ, চর্চার কোনো বিকল্প নেই। ঠিক, অনুশীলনে মাধ্যমেই আমরা আমাদের এই ভাষার স্পটলাইটকে নিখুঁতভাবে ব্যবহার করতে পারব। কারণ চর্চাই তো মানুষকে নিখুঁত করে তোলে। আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো কৌতূহলোদ্দীপক বিষয় নিয়ে। ভালো থাকবেন।